হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলানেটের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে সেল বায়োলজির ক্লাস আমরা করছি। সেল বায়োলজির মধ্যে সেলের মধ্যে যে সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে সেই কোষীয় অঙ্গাণুগুলোর গঠন আর কাজ সম্পর্কে আমরা প্রতিটা ভিডিওতে ক্লাস করছি। তো আজকের যে কোষীয় অঙ্গাণুগুলো আমরা জানবো সেগুলো হলো এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয়, আর লাইসোজোম। এই দুটো যে কোষীয় অঙ্গাণু সম্পর্কে এদের কাজ আর গঠন আবিষ্কার এই সমস্ত সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে। দেখো, প্রথমে আমরা জানবো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞাটা একটু জেনে নেব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলা হয়? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কিছু নালীর মতন বা চ্যাপ্টা থলির মতন কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়, যেগুলো কি করে কোষের যে সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। কি বলবো, একক পর্দা ঘেরা। সবসময় এই যে এন্ডোপ্লাজমিক জালিকা এর একটাই পর্দা দিয়ে ঘেরা থাকে, সেই জন্য বলবো একক পর্দা ঘেরা যে কোষীয় অঙ্গাণু কি করে সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে। সাইটোপ্লাজমকে অনেক প্রকোষ্ঠে বিভক্ত করে। এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে কিভাবে সাহায্য করে? এই যে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোমের দানা থাকে, সেই রাইবোজোমের দানা থাকার জন্য এগুলো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। সেই কোষীয় অঙ্গাণুকেই আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার সংজ্ঞা দিলে আমরা কি বলবো? একক পর্দা ঘেরা যে কোষীয় অঙ্গাণু কি করে কোষের সাইটোপ্লাজমকে অনেক প্রকোষ্ঠে বিভক্ত করে এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। দেখতে কিরকম হয়? চ্যাপ্টা থলির মতন হতে পারে বা নালীর মতন হতে পারে। সেই কোষীয় অঙ্গাণুগুলোকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। এবার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবিষ্কার সম্পর্কে একটু দেখি। আবিষ্কার কে করেছিলেন? এই যে এন্ডোপ্লাজমিক জালিকা প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী পোর্টার, ফুলন এবং আরও তাদের সহকর্মীরা ছিলেন। তো বিভিন্ন বিজ্ঞানী মিলে এর এন্ডোপ্লাজমিক জালিকার যে উপস্থিতি লক্ষ্য করেছিলেন, কিন্তু এর নামকরণ করেছিলেন এই যে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই নামকরণটা করেছিলেন বিজ্ঞানী পোর্টার 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পোর্টার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণ করেছিলেন এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে এই যে এন্ডোপ্লাজমিক জালিকার উৎপত্তি দেখবো, কোথা থেকে এটা উৎপন্ন হয়। এন্ডোপ্লাজমীয় জালিকা উৎপন্ন হয় কোষ পর্দা থেকে উৎপন্ন হতে পারে বা নিউক্লিয় পর্দা থেকে। এটা দেখবে কোষ সবসময়ই এই এন্ডোপ্লাজমীয় জালিকা কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত থাকে এবং সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে। সেই জন্য এটার উৎপত্তি হয় কোষ পর্দা থেকে বা নিউক্লিয় পর্দা থেকেই এর উৎপত্তি হয়। আর অবস্থানও ঠিক একই। অবস্থান কোথায় তাহলে বলবো? কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দার মাঝে যে সাইটোপ্লাজমীয় অংশ রয়েছে সেখানে এন্ডোপ্লাজমীয় জালিকা অবস্থান করে। তো এবার এই এন্ডোপ্লাজমীয় জালিকার আমরা প্রকারভেদ দেখে নেব। এর গঠনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো সেই জন্য গঠনটা বলছি না, পরাণু গঠন। প্রকারভেদটা প্রচুর এটা পরীক্ষায় আসে। এন্ডোপ্লাজমিক জালিকার যে প্রকারভেদ তার পার্থক্যটা প্রচুর পরীক্ষায় দেয়। দেখো, এর যে প্রকারভেদ, দু ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকা দেখা যায়। একটাকে বলা হয় SER বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ ইয়ার, এই স্মুথ ইয়ারের অর্থ কি?
যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকা রয়েছে, এই দেখো, এই যেমন এই পোর্শনটা এন্ডোপ্লাজমীয় জালিকা, এর গায়ে কোনো রাইবোজোমের দানা নেই, সেই জন্য দেখতে মসৃণ, এদের গঠনটা মসৃণ হয়। এই যে গঠনটার জন্য এই ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER বা আগ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরেক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় যেটা RER, অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক, এর ফুল ফর্মটা কি, রাফ রাফ ইয়ার, অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে 60S রাইবোজোমের 60S অধায়কক যুক্ত থাকে, এর এবং এর যে গঠনটা অমসৃণ টাইপের হয় এই রাইবোজোম দানাগুলো থাকার জন্য, সেই ধরনের যে এন্ডোপ্লাজমিক জালিকাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে SER আর RER এর পার্থক্য বহুবার পরীক্ষায় আসে, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এবার দেখো স্মুথ ইয়ার এবং RER এর মধ্যে পার্থক্যটা দেখবো। প্রথম পার্থক্য দেখো রাইবোজোম, এখানে তাহলে রাইবোজোম উপস্থিত, কারণ রাফ রাফ মানে এর বাইরের গাটা অমসৃণ হয়, এখানে রাইবোজোম থাকে বলেই অমসৃণ হয়, আর এখানে রাইবোজোম থাকে না। অবস্থান, এটা কোথায় পাওয়া যায়, এগুলো সাধারণত কোষ পর্দার কাছে পাওয়া যায়। অমসৃণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কোষ পর্দার কাছে পাওয়া যায়, আর মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত নিউক্লিয় পর্দার কাছে পাওয়া যায়। এর পরের পয়েন্ট দেখো পলিরাইবোজোম, এদের যে প্রধান গঠনকে সিস্টার্নি বলে, প্রধান গঠনকে সিস্টার্নি বলে। এদের গায়ে কি হয়, 60S অধায়কক যুক্ত রাইবোজোম যুক্ত থাকে, যুক্ত হয়ে কি হয়, পলিরাইবোজোম গঠন করে। আর এদের অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে কোনো রাইবোজোম যুক্ত হতে পারে না, এদের প্রধান গঠনকে টিবিউল বলে। এদের প্রধান গঠনকে টিবিউল বলে। আর এদের প্রধান গঠনকে সিস্টার্নি বলে। এরপরে প্রাপ্তি স্থান দেখো, প্রোটিন ক্ষরণকারী কোষে এই RER পাওয়া যায়। প্রোটিন ক্ষরণকারী কোষ মানে যেখানে প্রোটিন সংশ্লেষিত হয়, যেমন কি হতে পারে, উদাহরণ অগ্নাশয় গ্রন্থির কোষ, যে কোনো ধরনের স্নায়ু কোষ, যৌগকলার কোষ, এই সমস্ত কোষে যেখান থেকে প্রোটিন ক্ষরণ হয়, সেই প্রোটিন ক্ষরণকারী কোষে বা শ্লেষ্মা ক্ষরণকারী কোষ, এই প্রোটিন ক্ষরণকারী কোষে সাধারণত RER পাওয়া যায়। আর লিপিড আর স্টেরয়েড জাতীয়, লিপিড ও স্টেরয়েড ক্ষরণকারী কোষে SER পাওয়া যায়। এর কাজ কি তাহলে, এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, আর এর প্রধান কাজ লিপিড স্টেরয়েড এই সমস্ত সংশ্লেষ করা। লিপিড স্টেরয়েড ফসফোলিপিড ইত্যাদি সংশ্লেষ করা।
তাহলে ইআর এর আর এসিআর আর আরইআর এর পার্থক্য, এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি কি রয়েছে, রাইবোজোম এখানে থাকে বলে একে অমসৃণ দেখায়, এখানে থাকে না বলে একে মসৃণ দেখায়। অবস্থান কোথায়, এটা কোষ পর্দার কাছে সাধারণত অবস্থিত হয়। আরইআর গুলো, এসিআর গুলো নিউক্লিয় পর্দার কাছে বেশি অবস্থিত হয়। পলিরাইবোজোম, এদের যে প্রধান গঠন তাকে বলা হয় সিস্টার্নি, আর এই সিস্টার্নির গায়ে 6 অধ একক যুক্ত রাইবোজোম যুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করে। এদের প্রধান গঠন, এদের মধ্যে যেহেতু রাইবোজোম যুক্ত হতে পারে না, এদের প্রধান গঠনকে টিবিউল বলা হয়। প্রাপ্তি স্থান, এগুলো প্রোটিন ক্ষরণকারী কোষ থেকে পাওয়া যায়, যেমন অগ্নাশয় গ্রন্থির কোষ, স্নায়ু কোষ এগুলো। আর এগুলো লিপিড আর স্টেরয়েড ক্ষরণকারী কোষ থেকে পাওয়া যায়, যেমন পেশি কোষ, উদাহরণ যদি দিতে চাই পেশি কোষ, চোখের রেটিনার কোষ, এই সমস্ত ধরনের কোষ থেকে, যেগুলো থেকে লিপিড আর স্টেরয়েড জাতীয় বস্তু খরিত হয়, সেই কোষে বেশিরভাগ সেই জায়গাতে এসিআর পাওয়া যায়। তো এরপরে রয়েছে কাজ, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কারণ এর গায়ে যেহেতু রাইবোজোম থাকে আর রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান থাকে, সেই জন্য প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর লিপিড আর স্টেরয়েড এবং ফসফোলিপিড ইত্যাদি সংশ্লেষে সাহায্য করে মসৃণ এসিআর বা এন্ডোপ্লাজমীয় জালক। তো এই মোটামুটি এখানে এন্ডোপ্লাজমীয় জালিকার এই দু ধরনের পাওয়া যায়, আর এর যে পার্থক্যটা পরীক্ষাতে প্রায়ই দেয়। এরপরে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজগুলো দেখে নাও। প্রথম কাজ কি রয়েছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান। এই যে ইয়ার নিউক্লিয় পর্দা থেকে শুরু হয়ে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত হচ্ছে এবং সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করছে, সেই জন্য কি করে, এটা সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে। সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরে রয়েছে অঙ্গাণু গঠন। এই যে ইয়ার থেকে বিভিন্ন ধরনের অঙ্গাণু গঠিত হয়। কি কি অঙ্গাণু গঠিত হয়, তার মধ্যে রয়েছে নিউক্লিয় পর্দা, গলজি বডি আর মাইক্রো বডি ইত্যাদি। এরকম আরো অনেক কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সাহায্য করে এই ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে রয়েছে প্রোটিন সংশ্লেষ। প্রোটিন সংশ্লেষে সহায়তা করে অমসৃণ যে ইয়ার বা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। লিপিড সংশ্লেষে সাহায্য করে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা মসৃণ ইয়ার। এরপরে প্রকোষ্ঠ গঠন। প্রথম পয়েন্টে বলেছিলাম, দেখো সাইটোপ্লাজমকে নিউক্লিয় পর্দা থেকে যেহেতু বিস্তৃত হচ্ছে, সেই জন্য সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে, নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত তার মাঝখানে যে সাইটোপ্লাজম রয়েছে সেটাকে বিভিন্ন প্রকোষ্ঠ গঠন করে এবং বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে। এরপরে রয়েছে ক্যালসিয়াম আয়ন সক্রিয়। পেশি কোষের যে ইয়ার থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমীয় জালক। সার্কোপ্লাজমীয় জালক পেশি কোষে থাকে। তো এই সার্কোপ্লাজমীয় জালকের মধ্যে কি হয়, ক্যালসিয়াম আয়ন প্রচুর পরিমাণে সঞ্চিত থাকে। উদ্দীপনার প্রভাবে এই ক্যালসিয়াম আয়ন কি হয়, পেশি সংকোচনে সাহায্য করে। তো এটা ছিল ক্যালসিয়াম আয়ন সক্রিয়। এটাও তাহলে কি এখানেও কিন্তু ইয়ার কাজ করছে। এটা পেশি কোষের মধ্যে যে জালক থাকে ইয়ার, সেই জালককে বলা হয় সার্কোপ্লাজমীয় জালক। তো সেই জালকের মধ্যে তার প্রান্তের দিকে ক্যালসিয়াম আয়ন প্রচুর পরিমাণে সঞ্চিত থাকে এবং যখন উদ্দীপনার প্রভাবে কি হয়, এই ক্যালসিয়াম আয়ন মুক্ত হয়ে পেশি সংকোচনে সাহায্য করে। তো এরপরে রয়েছে বহিঃকোষীয় সংবহন। দেখো কোথাও কোথাও ইয়ার নলাকার গঠন সৃষ্টি করেছে। এই যে নলাকার গঠন সৃষ্টি করার জন্য এগুলো কি করে, কোষের বাইরের যে তরল বা যেটাকে বহিঃকোষীয় তরল বলা হয়, তাকে কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। অর্থাৎ কোষের বাইরের তরলকে, বহিঃকোষীয় তরলকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে, এই জন্য বহিঃকোষীয় সংবহনেও সাহায্য করে এই ইয়ার। এছাড়াও এর আরো অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তো এইগুলো এর মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট কাজ, এসিআর আর আরইআর এর কাজ প্রোটিন সংশ্লেষ আর লিপিড বা স্টেরয়েড জাতীয় এই সমস্ত সংশ্লেষে সাহায্য করে। আর সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে, সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে সাইটোপ্লাজমকে একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এটাই হচ্ছে কি মেন কাজ।
তো এরপরে দেখো আমরা এই যে ইয়ারের মধ্যে কি কি উৎসেচক থাকে সেটা দেখব। উৎসেচক ইয়ারের মধ্যে NADH, সাইটোক্রোম C রিডাকটেজ, আবার NADH, সাইটোক্রোম B5 রিডাকটেজ, এছাড়াও ফ্যাটি অ্যাসাইল CoA ডিহাইড্রোজিনেজ, ইত্যাদি আরো অনেক রকমের উৎসেচক এই ইয়ারের মধ্যে থাকে। তো মোটামুটি ইয়ারের গঠনের মধ্যে তোমাদের এই এস ইয়ার আর আর ইয়ারের পার্থক্যটা ভালো করে রাখবে।